তো আলজেরিয়ার ম্যাচ থেকে বোঝাই যাচ্ছিল। ওই ম্যাচে নেইমার ছিল না। আশা করছি 2026 ওয়ার্ল্ড কাপ ব্রাজিলে থাকবে ইনশাল্লাহ। আরেকবার মেসির ঝলক দেখলো পুরো ফুটবল বিশ্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি গোলের মালিক এখন লিওনেল মেসি। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছি আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টিনার সাপোর্টার সাগর বিশ্বাস, আর আমার বামে আছেন ব্রাজিলের সাপোর্টার মাসুদ পারভেজ। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। শুরুতেই সাগর ভাইয়ের কাছে জানতে চাই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা আর্জেন্টিনা খেললো, জয় পেয়েছে ঠিক আছে, কিন্তু আরেকটু বেটার খেলা আশা করেছিলেন কিনা? ধন্যবাদ রাজীব ভাই। আসলে আর্জেন্টিনা এখন এমন একটা টিম, আপনার কিন্তু তাদের থেকে প্রত্যাশার কোনো শেষ নেই। তারা যত ভালো খেলবে আপনার প্রত্যাশা তত বাড়বে। তবে আমার মনে হয় কি, হ্যাঁ আরেকটু ভালো অবশ্যই খেলতে পারতো। প্রথম দিকে কিছু ছন্দহীন খেলা ছিল, কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনা, বিশেষ করে লিওনেল স্কেলোনি এমন একজন কোচ যিনি ম্যাচের উপর ডিপেন্ড করে খেলার ধরন তৈরি করেন, কিভাবে খেলতে হবে, প্রতিপক্ষ কেমন, প্রতিপক্ষ বুঝে খেলা। তো সেক্ষেত্রে আমি মোর দ্যান স্যাটিসফাইড। মাসুদ ভাই, গতকালকে অস্ট্রেলিয়া হেরেছে, কিন্তু আর্জেন্টিনা কি একটু ভয় দেখিয়েছে কিনা? আপনি দেখেছেন প্রথমার্ধের যখন খেলাটা শুরু হয় কেমন যেন ছন্দপতন ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া টিমের যেই ডিফেন্স লাইন সেটা প্রপারলি কাজ করছিল না, এবং বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে দেখতে পেয়েছেন। ওভারঅল খেলাটা আসলে শেষের দিকে যতটা ভালো হয়েছে, প্রথমার্ধে অতটা সুশৃঙ্খল ছিল না। বিশেষ করে প্রথম গোলটা খুব ভালো হয়েছে, বাট সেকেন্ড গোলটা তো মেসি জটলা থেকে গোল দিয়ে দিয়েছে। গোল আরো বেশি প্রত্যাশা করেছিলেন কিনা? প্রথমেই তো বললাম প্রত্যাশার তো শেষ নেই। তবে 2-0 গোলের ব্যবধান, এটা কিন্তু খুব একটা কম নয়। হ্যাঁ, তবে আরো আমাদের সুযোগ ছিল, আমরা কিছু গোল মিস করেছি, এটা অবশ্যই হতাশার আমাদের জন্য। তবে 2-0 গোল অস্ট্রিয়ার বিপক্ষে, যেহেতু বিশ্বকাপের কোনো দল ছোট নয়, সেক্ষেত্রে আমি ছোট মনে করতেছি না। মেসির পেনাল্টি মিসটা কেমন, কিভাবে দেখছেন? এটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে মেসির কাছ থেকে। আসলে পেনাল্টি মিসটা আশা করা যায় না। আমার মনে হয় মেসি হয়তো একটু ওভার নার্ভাস ছিল, যার কারণে পেনাল্টিটা মিস হয়ে গেছে। মেসির কাছ থেকে সচরাচর পেনাল্টি মিস হয় না, তো মিস হয়ে গেছে, এটা স্বাভাবিক খেলার একটা অংশ। আচ্ছা, গোলকিপার ফিরিয়ে দিলে একটা কথা ছিল, গোল লাইনের বাইরে মেরেছে মেসি বলটা। ভাইয়ের কথার সাথে আমি একটু দ্বিমত। মেসি আসলে নার্ভাস হয়নি। দেখেন, মেসির কিন্তু পেনাল্টি মিস করার রেকর্ড এর আগেও আছে। অলমোস্ট 33টা গোল মনে হয় মেসি পেনাল্টি থেকে মিস করেছে, যা মিস করার দিক থেকে কি। তো পেনাল্টিতে গোল মিস করেছে, তাতে নার্ভাসনেস, এটা আমি মনে করি না। তার হয়তোবা টেকটিকে একটু কোনো মিসম্যাচ হয়ে গিয়েছিল, যে কারণে গোলটা মিস হয়ে গেছে, এটা আমি বড় হিসেবে দেখি না। তারপরে যে তার কামব্যাকটা, এইটা কিন্তু আসলে দর্শনীয়। মেসি যখন পেনাল্টি মিস করলো, তখন কি আর্জেন্টিনার সমর্থকরা একটু হতাশ হয়ে গিয়েছিল? হতাশ হওয়াটা স্বাভাবিক, যেহেতু আর্জেন্টাইন ফ্যানের কথা অনুযায়ী মেসির এর আগেও পেনাল্টি মিস করার রেকর্ড আছে, সেটা টেনশন কাজ করতেই পারে। দর্শকদের মধ্যেও করেছে, মেসির মধ্যেও করেছে, তাই তো পেনাল্টিটা মিস হয়ে গেল, এবং তাও গোল লাইনের বাইরে দিয়ে। মেসি এখন, গত ম্যাচে জোড়া গোল করে মেসি এখন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক। তিনি 24 ম্যাচে 18 গোল করে এখন সবার উপরে। এই রেকর্ডটা কিভাবে দেখছেন? আসলে মেসির রেকর্ডের তো শেষ নেই। এই একটা রেকর্ড হয়তো বাকি ছিল তার ক্যারিয়ারের শেষে এসে, মানে 16 কলা পূর্ণ, যেটা আর কি বলে, 16 কলা পূর্ণ করে দিল। আর ম্যাচ সম্ভবত 28টা হওয়ার কথা বিশ্বকাপ ম্যাচ। যাই হোক, সে 18 গোল নিয়ে একদম সবার শীর্ষে। আশা করি এই বিশ্বকাপ না, শুধু মেসির রেকর্ড এমনভাবে হবে, আগামী কয়েক প্রজন্ম মেসিকে স্মরণ করবে যে হ্যাঁ, শীর্ষে গোলে মেসি ছিল। মেসির থেকে মাত্র 2 গোল পিছিয়ে কিলিয়ান এমবাপ্পে, 16 ম্যাচে 16 গোল বিশ্বকাপে। মেসিকে ধরতে কত সময় লাগবে? আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। তবে মেসি এই রেকর্ডটা ওভাবে অক্ষুণ্ণ রাখতে পারবে না, কারণ এমবাপ্পের ক্যারিয়ার মাত্র শুরু। সে আরো 2টা ওয়ার্ল্ড কাপ খেলবে, এখন 16টা গোল আছে। যদি ফ্রান্স ফাইনাল পর্যন্ত খেলে, মেসির এই রেকর্ড ধরে রাখতে পারবে না, এমবাপ্পে সেরা হবে গোলে।
এমবাপ্পের কাছে মেসি যদি তার রেকর্ডটা হারায়, আর্জেন্টাইন সমর্থকদের কাছে সেটা কতটা কষ্টের হবে? আর্জেন্টাইন সমর্থকের হিসেবে যদি বলি, একজন আমাদের দলের একজনের রেকর্ড কেউ ভাঙতে পারতেছে না, এটা তো ভালো লাগার। কিন্তু ফুটবল প্রেমী হিসেবে নতুন একজন উদীয়মান প্লেয়ার আসবে, সে ভালো খেলা দেখাবে, পুরো বিশ্ব খেলায় মুগ্ধ হবে, ফুটবলের প্রতি একটা প্রেম জাগবে, এটা ভালো লাগার। তো হ্যাঁ, রেকর্ড কিন্তু হয় রেকর্ড ভাঙার জন্য। তো এমবাপ্পের সামনে এখন বড় কেরিয়ার, যদি না সে নেইমারের মতো কেরিয়ার ধরে না রাখতে পারে তাহলে আর কিছু বলার নেই। যদি কেরিয়ার সে ধরে রাখতে পারে, হ্যাঁ, এমবাপ্পের অনেক দূর যাওয়ার মতো পটেনশিয়াল তার মধ্যে আছে। মাসুদ ভাই, ব্রাজিলের সমর্থকরা, বিশেষ করে ব্রাজিলের সমর্থকরা গতকালকে রাতে যে ম্যাচটা হলো, মানে কি প্রত্যাশা করেছিল আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচে? না না, প্রত্যাশা করার কিছু নেই। অস্ট্রিয়া যে টিমটা আছে এটা খুব সম্ভবত ফিফা র্যাঙ্কিং এর 21 নাম্বার র্যাঙ্কিং। আশা করেছিলাম আর্জেন্টিনা অবশ্যই জিতবে, সেটাই হয়েছে। ব্রাজিলের ফ্যান হচ্ছে বলে আর্জেন্টিনা হেরে যাবে আর অস্ট্রিয়ার সাথে, সেটা তো হতে পারে না। তবে হ্যাঁ, হারলে তো খুশি লাগতোই। তবে মেসিময় খেলা হয়েছে, যেদিন মেসি থাকবে না সেদিন হয়তো আর্জেন্টিনার অবস্থা হয়তো বা স্পেনের মতো ড্র করতে পারতো। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জায়গায় খেলা দেখায়, সেখানে দেখলাম যে আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে গুটি কয়েক ব্রাজিলের ফ্যানও আছে। তো ওরা হচ্ছে কি, মানে এই আর্জেন্টাইন ফ্যানদের চাপে রোশানলে একদম মানে অবস্থা কাহিল। হ্যাঁ, এটা কতটা পেইন লাগে? এইটা আসলে পেইন না, আর্জেন্টিনা খেলার দিন আসলে ব্রাজিলের ফ্যানদের না যায় ভালো, আর ব্রাজিলের খেলার দিন আর্জেন্টিনার ফ্যানদের না যায় ভালো, এর জন্য এরকম পেইন হচ্ছে। আমি বলবো যে খেলা একটা আনন্দটা যেন অন্যরকম কষ্টে যেন রূপ না নেয়, সেটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। আমরা মুখেই থাকবো সবকিছুতেই, মজাটা যেন তাদের দিকে খারাপভাবে না যায়, সেটাই প্রত্যাশা। গতকালকের ম্যাচে ব্যাপক ফাউল হয়েছে, আপনি দেখেছেন যে অস্ট্রিয়ার দলের প্লেয়াররা বেশি লম্বা আর্জেন্টাইন থেকে। তো দু দলের একটা শারীরিক শক্তির খেলাও হয়েছে। এই যুদ্ধটা কেমন লাগছিল? আচ্ছা, প্রথম দিকে আপনি খেয়াল করলে দেখবেন অস্ট্রিয়ার, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেন আর্জেন্টিনার গুটি কয়েক প্লেয়ার ওদের টার্গেট লিস্টে ছিল, এমন ভাবে প্রথম দিকে খেলা হয়েছে। যেমন লাউতারো মার্টিনেজকে দেখবেন কয়েকবার ফাউল করা হয়েছে, ডিপলকে। মেসি তো সবসময় সবার নজরে থাকে, এটা আলাদাভাবে বলার কিছু নেই। পরবর্তীতে আমি আর্জেন্টিনা যে ফেয়ার প্লেতে অভ্যস্ত, তার বাইরে গিয়ে আর্জেন্টিনার দিক থেকেও কিছু ফাউল হয়েছে। তো সেক্ষেত্রে আমি আর্জেন্টিনার ম্যাচে এইরকম ফাউল আসলে এক্সপেক্টেড না। তারপরেও হয়ে গেছে হয়তো বা প্রতিপক্ষকে ট্যাকেল দিতে গিয়ে বা প্রতিপক্ষের অ্যাটাককে মানে সেভ করতে গিয়ে হয়তো বা ফাউলগুলো হয়ে গেছে, যেটা আসলে কাম্য নয়। রেফারি কি একটু বড় দলকে সাপোর্ট করে? কিছুটা তো আলজেরিয়ার ম্যাচ থেকে বোঝাই যাচ্ছিল, রেফারি হয়তো বা কিছুটা পক্ষপাতিত্ব মনে হচ্ছে, আসলে তা না। রেফারি তো চেষ্টাই করতেছে যে 100% ফেয়ার প্লে করার জন্য, তারপরও ভুল হচ্ছে। আর অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনার যে ম্যাচটা আমরা দেখলাম, হ্যাঁ, অস্ট্রিয়া একটি ইউরোপিয়ান ধাঁচের প্লে খেলে, যেটা হচ্ছে একটু ফাস্ট, দ্রুত বল ট্যাকেল করতে গেলে আসলে একটু ফাউল হবেই যারা টিকি টাকা খেলে। গতকালকের ম্যাচে আমি বেশ কয়েকবার দেখেছি যে আর্জেন্টিনা ফাউল করলে রেফারি তেমন একটা নজর দিচ্ছে না, কিন্তু অস্ট্রেলিয়া ফাউল করলে আমাদের কার্ড দিচ্ছে বা বাসে দিচ্ছে। এরকম আপনার চোখে পড়েছে কিনা? হ্যাঁ, এটা তো নর্মাল বিষয়। এই ওয়ার্ল্ড কাপ তো একটু আপনি আলজেরিয়ার ম্যাচেই দেখবেন যে একটা রেড কার্ড দেওয়ার মতো একটা ফাউল হয়েছে, যে ফাউলটা দেওয়া হয়নি, মেসির যে ফাউলটা ছিল, এটা রেড কার্ডের ফাউল। তো ওই 6 মিনিটে যদি রেড কার্ডটা হয়ে যায়, আলজেরিয়ার সাথে ম্যাচটা এরকম নাও হইতে পারতো, হ্যাট্রিক হওয়ার সম্ভাবনা একদমই নাই। কারণ মেসি ছাড়া আর্জেন্টিনা আমার মনে হয় না খুব বেশি দূর ওয়ার্কআউট করবে। আর যেটা ভাইয়া বললো যে টার্গেট করে খেলা হয়েছে, মেসি কিন্তু 2টা গোল দিয়েছে, টোটালি আনমার্ক ছিল। প্রথম গোলটা আনমার্ক, সেকেন্ড গোলটা আনমার্ক, জটাল থেকে গোল হয়ে গেছে। এর মানে বোঝা যাচ্ছে যে অস্ট্রিয়া তার ডিফেন্স লাইনে তারা মেসিকে টোটালি আনমার্ক করে রেখেছিল, যার জন্য গোল 2টা হয়ে গেছে। সাগর ভাই, বারবারই একটা প্রশ্ন সামনে আসছে যে মেসির এই ফাউলটা, আলজেরিয়ার বিপক্ষে মেসির এই ফাউলটা যেটা রেফারি সাড়া দেয়নি, অনেকেই বলছে রেড কার্ড, ভাইও বললো যে রেড কার্ডের মতো একটা ফাউল করেছে, আসলেই কিনা? আচ্ছা রাজীব ভাই, আপনি আসলে ফিফারে এর পরিপ্রেক্ষিতে ফিফার যে উক্তি কি আপনারা মনে হয় দেখছেন। আর সব থেকে বড় কথা ভাই, ভিএআর প্রযুক্তি এখন আপনার চারদিকে ক্যামেরা, হাজারো দর্শক, লাখো কোটি দর্শক, এতগুলো দেশ, অভিজ্ঞ
হচ্ছে গিয়ে আপনার রেফারি, তাদের সিদ্ধান্ত, এর বাইরে আপনি আমি যদি বলি এটা রেড কার্ড দেওয়ার মতো, যেহেতু পরে কিন্তু এটা আবার রিভিউ হয়েছিল, যেহেতু এটা রেড কার্ড দেয়া হয়নি তার মানে এটা রেড কার্ড দেওয়ার মতো না। আপনি এবার বিশ্বকাপে আরো কয়েকটা এরকম কিন্তু স্টারদের ফাউল আপনার মনে হয় নজর এড়িয়ে গেছে, হল্যান্ডের এরকম একটা ফাউল হয়েছিল, আরো আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কিন্তু আমি কালকে যেটা দেখলাম এই টাইপের ফাউল আরো হয়েছে। যদি রেড কার্ড দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই রেড কার্ড দিত। মানে ওইগুলো ফাউলও কোনো কার্ড দেওয়া হয়নি? না, কোনো ধরনের কার্ড দেওয়া হয়নি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা একটু অন্য একটা ম্যাচ নিয়ে কথা বলতে চাই, ফ্রান্স আর ইরাক। ফ্রান্স 3-0 গোলে ইরাককে উড়িয়ে দিয়েছে, এমবাপ্পে জোড়া গোল করেছে। ফ্রান্স যেভাবে ছুটছে বিশ্বকাপের একটা বড় দাবিদার, দলটা কতদূর যাবে? ফ্রান্স এখন পর্যন্ত যেভাবে খেলছে আশা করছি অবশ্যই সেমিফাইনালের আগে তো তাদের দৈরথ থামার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আর ফ্রান্স যেই টাইপের ফাস্টেস্ট ফুটবল খেলে, তারা এবার ওয়ার্ল্ড কাপ নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তারা গত 3টা ওয়ার্ল্ড কাপই খুব ভালো খেলতেছে, প্রতিটা ওয়ার্ল্ড কাপ, লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে 2টা ওয়ার্ল্ড কাপে হচ্ছে তারা ফাইনাল খেলছে এবং একটাতে কাপ নিয়ে গেছে, একটাতে রানার আপ হয়েছে। এবং আপনি যদি দেখেন 2006-এরও কিন্তু ফাইনালিস্ট ফ্রান্স। সেই ম্যাচে যদি জিদান যদি রেড কার্ড না পেতো ওই ওয়ার্ল্ড কাপটা ফ্রান্সের থাকতো। ফ্রান্স গতিময় ফুটবল খেলে। ফ্রান্সের গতিময় ফুটবলটা কতটা সুন্দর ছড়ায়? ফুটবল তো আসলে কয়েকটা দিকে আপনি বিবেচনা করলে ফুটবলের সৌন্দর্য, গতি, টেকটিক, কে কত সুন্দর পাসিং করতে পারে, তারপরে হচ্ছে দলের কোঅর্ডিনেশন, সব মিলিয়ে তো তো গতি একটা অংশ। হ্যাঁ, গতি থাকলে ফুটবলের সৌন্দর্য বেড়ে যায়, অ্যাটাক, আমরা কাউন্টার অ্যাটাকগুলো দেখতে পারি গতির ফুটবলে। কিন্তু হ্যাঁ, ভালো লাগে। ভাই যেটা বললো এমবাপ্পে গতির ফুটবল খেলে, তারা কত দূর যাবে, আমিও আশা করি তারা অনেক দূর যাবে। ফাইনালে তাদের সাথে আমাদের দেখা হবে। ফাইনালে দেখা হলে কতটা জমবে এবং কোন দলের পাল্লা ভারী শিরোপা জয়ের? আপনি যদি বিগত 20-30 বছরের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে যারা ওয়ার্ল্ড কাপ উইন করছে তার পরের বছর তারা আসলে ওয়ার্ল্ড কাপের খুব বেশি দূর যেতে পারে না। হ্যাঁ, আমরা আশা করি অবশ্যই আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে অবশ্যই ভালো হবে। তবে আমার মনে হচ্ছে না এই বছর আর্জেন্টিনার খেলার যে ওয়ে দেখছি, আপনি শুধু মেসির হিসাবটা বাদ দিলে অন্য প্লেয়ারকে আপনি খুঁজে পাবেন না, কারো নাম খুঁজে পাবেন না। আপনি দেখবেন আলভারেজ টিমে নাই, আলমেদা ক্রস করছে, মার্টিনেস ক্রস করছে, ডিপল খেলতেছে, কিন্তু এদের নাম আপনি খুঁজে পাবেন না কোথাও, কারণ এদের কোনো গোল নাই। তার মানে খেলাটা হয়ে গেছে মেসিময়। মেসি যদি যেদিন না খেলবে সেদিন তো, যদি সেটা রাউন্ড পর্বে হয়ে যায় আর সেই ম্যাচটা যদি হেরে যায় তাহলে আর্জেন্টিনা তো ওয়ার্ল্ড কাপের বাইরে। এর আগে মেসিকে নিয়ে, মেসিকে ছাড়া যদি আর্জেন্টিনা খেলে এই ব্যাপারে আপনার সাথে কথা হয়েছিল, আপনি মানতে নারাজ। মেসিকে ছাড়া যদি আর্জেন্টিনা মাঠে নামে জিততে পারবে কিনা? আচ্ছা, প্রথমে ভাইয়ের একটা কথা রিয়া বলি, যে ভাই একটা ইতিহাসের প্রসঙ্গ টানলো, যে ইতিহাসে টানা 2বার বিশ্বকাপের রেকর্ড নেই। মানে এই বছর জিতলে টানা গত 20 বছরে লাস্ট 20। আসলে আর্জেন্টিনা ভাই এখন এমন একটা টিম, আমরা আসলে ইতিহাসে বিশ্বাসী না, আমরা ইতিহাস আজকে যা করব এইটা একসময় ইতিহাস হবে, তো আমরা ইতিহাস ক্রিয়েট করব। এবছর আমাদের এইরকমই আশা। আর মেসির প্রসঙ্গে যেটা বললেন, মেসি বিহীন আর্জেন্টিনা আসলে কেমন পারফর্ম করবে। আলভারেজ আছে, আলভারেজ এখন প্রপারলি তার রিস্ক জোনের বাইরে, সে স্কোলিনি চাইলে যে কোনো ম্যাচে তাকে ফরওয়ার্ড হিসাবে খেলতে সুযোগ দিতে পারে। কালকে সেকেন্ড হাফে দেখেছেন আলভারেজকে, লাউতারো মার্টিনেজ উঠে যাওয়ার পরে আলভারেজ কিন্তু খেলেছে গতদিন। তো সেক্ষেত্রে মেসি ফ্যাক্টর আর্জেন্টিনার জন্য, কিন্তু মেসিবিহীন আর্জেন্টিনা জিরো এটা ভাবার কোনো কিন্তু সুযোগ নেই। আমাদের রক্ষণভাগ বলেন, মাঝমাঠের খেলা বলেন, আপনি ফরওয়ার্ডের কথা বলেন, সব দিকে আমরা স্বয়ংসম্পূর্ণ। এখন মেসি একটা এক্স ফ্যাক্টর, মেসি থাকলে আমাদের যে অদম্য শক্তি যেটা ওটা বেড়ে যায়। তো মেসি ছাড়া আমরা পারবো, হ্যাঁ, তবে আমাদের কম্পিটিশনটা একটু হার্ড হবে হয়তো, কিন্তু মেসি ছাড়া আমরা জয়ের 100% আমি সম্ভাবনা দেখি। ভাই একটু ব্রাজিল প্রসঙ্গে আসি। এবারে বিশ্বকাপে ব্রাজিল 2 ম্যাচে খেলে 1 ম্যাচ ড্র আর 1 ম্যাচে জিতেছে, আর একটা ম্যাচ বাকি আছে। এই ব্রাজিল দলটা এবারে বিশ্বকাপ কত দূর যেতে পারে? প্রথম ম্যাচটা ড্র হয়েছে, আনফরচুনেট, একটু এলোমেলো ছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে যখন ফ্যামিনো নামলো তখন খেলাটা একটা কন্ট্রোলে চলে আসলো। দ্বিতীয় ম্যাচটা জিতেছে এবং খুব ভালোভাবে জিতেছে, আপনারা দেখেছেন। পরের ম্যাচটা আছে স্কটল্যান্ডের সাথে, আশা করছি সেটা উইন করবে। তবে বর্তমান যেই
ব্রাজিলের যে লাইন সেখানে মিডফিল্ডটা একটু দুর্বল আছে, তবে আশা করতেছি সেই মিডফিল্ডটা স্ট্রং হয়ে যাবে, কারণ আনচেলত্তি তার ট্যাকটিক্সগুলো চেক করছেন। সেমিফাইনাল পর্যন্ত কনফার্ম যাচ্ছে, সেমিফাইনাল তো ডিসাইডিং যে কেউ জিততে পারে। আশা করছি সেমিফাইনাল যাবে এবং ফাইনালও খেলবে ফ্রান্সের সাথে। ভিনি কি নিয়ে এবার কেমন আশাবাদী? ভিনি অবশ্যই আশাবাদী, ভিনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ভিনির বর্তমানে ভিনি যে টাইপের উইঙ্গার, ভিনির উপরে কেউ নাই। আপনি চেক করে দেখেন, ফ্যাক্ট চেক করে দেখলে এই মুহূর্তে ভিনির উপরে উইঙ্গার আর কেউ নাই ওয়ার্ল্ড কাপে। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন যে নেইমার বিহীন একটা দল, যেখানে ধরেন ওয়ান ম্যান আর্মি টাইপের খেলা হচ্ছে অনেক টিম, কিন্তু নেইমার না থাকা সত্ত্বেও টিমটা ভালো খেলছে। এর মানে কি, টিমের একটা চেক অ্যান্ড ব্যালেন্স অবশ্যই আছে, যেটা হয়তো ফুটে ওঠে নেই, তবে সামনের ম্যাচগুলো আস্তে আস্তে ফুটে উঠবে। ব্রাজিল সবসময় তার ওয়ার্ল্ড কাপটা যখন স্টার্ট করে একটু খারাপভাবেই স্টার্ট হয়, কিন্তু যখন স্টার্টটা হয়ে যায় দেখবেন যে খুব স্ট্রংলি ফেরত আসে। আপনি যদি চিন্তা করেন 2002 যখন ওয়ার্ল্ড কাপ জিতে, ফার্স্ট ম্যাচটা ছিল তুরস্কের সাথে, এবং প্রথম ম্যাচটা দেখবেন প্রথমেই গোল খেয়ে গেছিল ব্রাজিল, এবং দেখে মনে হয়েছে ওই ম্যাচের পর না এই টিম তো কোনোভাবে ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না, ওই টিমটাই ওয়ার্ল্ড কাপ নিছে। এবং ওই টিমটা কিন্তু প্লে অফ খেলে 2002-তে ঢুকছে, এবং প্লে অফ খেলার পরেও এই টিমটা, তখনকার সেরা টিম ছিল ইংল্যান্ড, ওই টিমে খেলতো জিদান, এদের সাথে খেলে ওয়ার্ল্ড কাপ জিতে আসছে। এবং জার্মানির সাথে সেই অলিভার কান, যাকে বলা হয় দেয়াল, গোলকিপারের দেয়াল, সেই দেয়াল ভেদ করেও সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে। আশা করছি 2026 ওয়ার্ল্ড কাপ ব্রাজিলে থাকবে ইনশাল্লাহ। নেইমার দলে ফিরছে, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা শতভাগ। নেইমার ফিরলে ব্রাজিলের খেলার ধরনটা কতটা পরিবর্তন হবে এবং ব্রাজিল কতটা শক্তিশালী হয়ে ফিরবে? আসলে যে আপনাকে যেভাবে বললাম যে আর্জেন্টিনায় যেমন মেসি একটা এক্স ফ্যাক্টর, নেইমার ব্রাজিলে এক্স ফ্যাক্টর। নেইমার স্কোয়াডে থাকা মানে দলের বাকি সদস্যদের যে তাদের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে নেইমার থাকলে দলের জন্য আসলে অনেক বেশি পজিটিভ। তবে এখানে তর্কের খাতিরে আমি আরেকটা কথা বলতে চাই, আমি চাই নেইমার খেলুক, কারণ আমাদের পরে এইটা না শুনতে হয় যে নেইমার ছিল না দেখে স্কোয়াডে আসলে আমাদের এইরকম অবস্থা। সেই তর্কের বাইরে তাইলে আমরা যেতে পারবো। তো হ্যাঁ, নেইমার ফিরুক। আচ্ছা, ব্রাজিলরা কি এরকম মনে করে যে নেইমার ছাড়া ব্রাজিল অসহায়, যেটা ভাই বললো? এখন পর্যন্ত তো মনে হয়নি। নেইমার যদি পুরো ওয়ার্ল্ড কাপে ইনজুর থাকতো তাহলে কি ব্রাজিল টিম খেলতো না? প্রত্যেকটা ম্যাচে তাদের ডিফেন্ড করতে হইতো। তবে হ্যাঁ, নেইমার খেললে হয়তো বাড়তি একটা অ্যাডভান্টেজ যোগ হতো, সেটা এখন হচ্ছে না। কিন্তু যারা খেলছে তারাও ওয়ার্ল্ড ক্লাস এবং মানে সর্বোচ্চ পর্যায়ে খেলছে সবাই। এবং আপনি দেখবেন নেইমার যদি খেলে সে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে, এবং সে সেন্টার ফরওয়ার্ডে খেললে অবশ্যই 6টা প্লেয়ার সে কন্ট্রোল করবে একা। আশা করছি যদি নেইমার ফিরে অবশ্যই খেলা ভালো হবে ব্রাজিলের। নেইমার না ফিরলেও খেলা ভালো হবে। ব্রাজিল যুগে যুগে এভাবেই খেলে আসছে। নেইমার খেললে অবশ্যই ভালো হবে, নেইমার না খেললে খেলা এভাবেই যাবে। ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ অবশ্যই পাবো। ভাই বললো, মাসুদ ভাই বললো যে ব্রাজিল সেমিফাইনালে চোখ বন্ধ করে যাচ্ছে, আসলে কি যাচ্ছে? আচ্ছা, আগে ভাইয়ের একটা কথার আমি জবাব দিতে চাই, যেটা হচ্ছে ভাই বলল যে নেইমার না থাকলেও জিতবে, থাকলেও জিতবে, এটা তাদের কাছে কোনো ওইরকম ইস্যু ক্রিয়েট করবে না। কিন্তু আপনি সেই 7 গোলের ইতিহাস নিয়ে যখনই কথা বলতে যাবেন, তখনই প্রথম আপনার সামনে যে উক্তিটা আসবে সেটা হচ্ছে ওই ম্যাচে নেইমার ছিল না। তাহলে নেইমার, আপনারা যেভাবে বলেন আর্জেন্টিনায় মেসিবিহীন আর্জেন্টিনা মানে জিরো, তাহলে কি আসলে নেইমারবিহীন ব্রাজিল জিরো? এটা হচ্ছে আমার আসলে ভাইয়ের কাছে একটা কোশ্চেন থেকে গেল। মানে এইটা সব ব্রাজিলিয়ান ফ্যানদের কাছ থেকে শুনি, ওই ম্যাচে যদি নেইমার থাকতো তাহলে এমন অবস্থা হতো না। আচ্ছা, পরের প্রসঙ্গে, ব্রাজিল যে সেমিফাইনাল খেলার প্রসঙ্গে, আপনি যদি ভাই আমাকে, ব্রাজিল তো অবশ্যই ভাই চয়েস লিস্টে প্রথম দিকে থাকার মতো একটা দল, কিন্তু এইবারের বিশ্বকাপের হিসাব যদি বলেন সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার মতো দল আমার ব্রাজিলকে এই মুহূর্তে মনে হচ্ছে না। আপনি কাকে ফেলে দিয়ে সেমিফাইনালে ব্রাজিলকে রাখবেন? স্পেনকে, ফ্রান্সকে, আর্জেন্টিনা তো 1 নম্বরে, সেটা নাই বললাম, ইংল্যান্ডকে, তারপরে ক্রোয়েশিয়া, এরা তো আছেই চয়েস লিস্টে। আপনি কাকে ফেলে দিয়ে আপনার মনে হয় যে আপনি সেখানে ব্রাজিলকে নেবেন? মাসুদ ভাই, ভাই যেটা বললো আসলে কি এগুলো? না, ভাইয়া হয়তো ফিকচারটা ঠিক মতো দেখে নাই, এই জন্য হয়তো ওটা বলছে। সেখানে আপনি যদি খেলার লাইনটা দেখেন, সেই লাইন অনুযায়ী কোনোভাবে ফ্রান্সের সাথে খেলাটা হওয়ার সম্ভাবনা নাই।
একমাত্র ফাইনাল ছাড়া। ব্রাজিলের সাথে সেমিফাইনাল খেলা হবে, যদি আর্জেন্টিনাও ভালো খেলে ব্রাজিলও ভালো খেলে, তবে সেমিফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা হবে। আর ভাই একটা প্রশ্ন করছিল 7 গোলের যে বিষয়টা, নেইমার বিহীন ছিল, ওইটা একটা ফুটবলের নিছক দুর্ঘটনা ছিল, এটা আমরা দুর্ঘটনা হিসেবে অ্যাকসেপ্ট করি। আর খেলাটা বেসিক্যালি জার্মানির সাথে হয়েছিল, আর্জেন্টিনার সাথে না। না, জার্মানির সাথে যখন আর্জেন্টিনারও খেলা হয়েছে, 3 পিস বা খালি গোলের কথা আমরা সবসময় জানি, সেটা তারাও ধরাশায়ী হয়েছে। গোল হয়তো 7টার জায়গায় 3টা কম খেয়েছে, 4টা তো খেয়েছে। হ্যাঁ, ওটা একটা দুর্ঘটনা ছিল, সেটা চলতেই থাকবে, মজা চলতেই থাকবে, অসুবিধা নেই, চলুক। আর্জেন্টিনার ফ্যানরা কি তর্কে যখন না পারে তখনই কি 7 বলা শুরু হ্যাঁ, করে? এটা তো তাদের মানে লিগেসি, মানে এখন জার্মানি ধরেন গোল দিয়েছে জার্মানি, প্রেগনেন্ট হয়েছে আর্জেন্টিনা, ব্যাপারটা এরকম। আসলে কি প্রেগনেন্ট আপনারা? ভাই আপনি যেটা এইটা আমার প্রায় শুনতে হয় যে গোল দিয়েছে জার্মানি, কথা বলে আর্জেন্টিনা। আসলে ব্যাপারটা তো আগেও আপনাকে একদিন আমি বলেছিলাম নিজেদের কথার মধ্যে যে আসলে ব্যাপারটা এমন না। আপনি এবার সমীক্ষা ঘেঁটে দেখবেন অলমোস্ট 80% দর্শক এবার আর্জেন্টিন সাপোর্টার বাংলাদেশে। তো সেক্ষেত্রে আপনি রাস্তাঘাটে পর্তুগালের একজনের কিন্তু কথা খুব একটা শুনবেন না, কারণ তারা একত্রিত হতে পারে না। পর্তুগালের একজন, আর্জেন্টিনার 4 জন, সেক্ষেত্রে আলোচনাটা কিন্তু আর্জেন্টিনা কেন্দ্রিক হবে। আর সেক্ষেত্রে আপনার চোখে যখন 4 জনের কথা আসবে, তখন কিন্তু ওই যে আলোচনাটা, 7 আপের যে আলোচনাটা, এটা আর্জেন্টিনার লোকের মুখে থেকে বেশি শোনেন, কারণ তাদের সাপোর্টার বেশি। আসলে যে আর্জেন্টিনা সবসময় এই নিয়ে বলে জার্মান দিছে, এটা সব ফুটবল দর্শক, সব প্রেমীরাই এবং আন্তর্জাতিক মহলে পর্যন্ত এখন 7 আপের একটা প্রচলন, ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। 7কে রীতিমতো এখন ব্রাজিল একটা হেট করতেছে, যেটা আসলে আমার প্রতিনিয়তই দেখি। আর হচ্ছে এটা তো আসলে তর্কের খাতিরে, মজার খাতিরে অনেক কিছু বলি। আর আর্জেন্টিনার এরকম বলার অনেক কারণ আছে। আমরা জানেন যে 32 বছর কাপবিহীন, কোনো ট্রফিবিহীন ছিল আর্জেন্টিনা। সেক্ষেত্রে এই দলটা যেই পরিমাণ ট্রলের শিকার হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো দল মনে হয় এত ট্রলের, দর্শকরা এত ট্রলের শিকার হয়নি। তো এই এত ট্রল সহ্য করে তারা যখন একটু কাউন্টার দিচ্ছে, তা মনে হয় ব্রাজিলের দর্শকরা নিতে পারতেছে না। তো যাই হোক, মাসুদ ভাই, এই মুহূর্তে সবচেয়ে গতিময় ফুটবলার কে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র নাকি আর্লিং হালান্ড? আমার মনে হয় কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে গতিময়, এখনো সে তার ক্যারিয়ারের পিকে আছে। হল্যান্ডও দৌড়াচ্ছে, ভিনিসিয়াস জুড়াচ্ছে, তবে একে হচ্ছে এমবাপ্পে, কোনো সন্দেহ নাই। আর ভাইয়া যেটা বললো বাংলাদেশে নাকি 80% আর্জেন্টাইন ফ্যান, এইটা আসলে 80% হয়েছে কিভাবে? ধরেন যারা 2022 থেকে খেলা দেখা শুরু করছে, আপনি ওইটা কাউন্ট করলে হয়তো বেশি পেয়ে যাবেন। তবে এইটাও সত্যি, বাংলাদেশে না ওয়ার্ল্ড ফুটবলে হচ্ছে সবচেয়ে বেশি ফ্যান হচ্ছে ব্রাজিল। এটা আমার কথা না, এটা আপনি একটু চেক করলেই পেয়ে যাবেন। আর ফুটবল প্রায় 10 বছর ডিভাইডেশন ছিল 2টা পার্সনের কাছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর মেসি। তো যারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করতো এবং আর্জেন্টাইন ফ্যান, মেসি আসার পরে তারা বার্সেলোনা চলে গেল এবং মেসির ফ্যান। মেসি কোন টিমে খেলে সেটা অনেক পরে জানছে, অনেকেই শুনতে পারছে যে মেসি আর্জেন্টাইন, এবং অনেকেই মনে করতো তখন মেসি মানে স্পেনের প্লেয়ার। তো এই মেসিকে দেখে আবার আর্জেন্টাইন, মানে নতুন দর্শক সব। আপনি দেখবেন, আপনি হয়তোবা দেখেছেন এক সময় 2010 পর্যন্ত, 12 পর্যন্ত সব জায়গায় ব্রাজিল ছিল, ফ্যানও বেশি ছিল। তবে হ্যাঁ, মেসির কারণে কিছু আপনার দর্শক বা ফ্যান বেড়েছে, ফ্যান বেসটা ভালো হয়েছে। তবে ব্রাজিলের ফ্যান বেসও কম না, সবাই সেটা হইতে পারে 60-40, তো 80% একটু বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা, আমরা একটু আজকে রাতের ম্যাচ নিয়ে একটু কথা বলি। রাতে বড় 2টা ম্যাচ আছে, পর্তুগাল আর উজবেকিস্তান, আর রাত 11টা, আর রাত 2টা হচ্ছে ইংল্যান্ড আর ঘানা। আমি শুরুতে একটু পর্তুগাল ম্যাচ নিয়ে কথা বলতে চাই। পর্তুগাল বড় একটা দল, মোটামুটি সবচেয়ে বড় তারকা রোনালদো প্রথম ম্যাচে তার একটা ধাক্কা খেয়েছে। এই ম্যাচে সেই ধাক্কাটা সামলে উঠতে পারবে কিনা? আসলে আপনি প্রথম ম্যাচটা যদি দেখে থাকেন, দেখবেন তাদের ধাক্কা খাওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে সমন্বয়হীনতা। তো তারা যদি সেই সমন্বয় করে নিতে পারে নিজেদের মধ্যে, তাদের মধ্যে কিন্তু এই যে উজবেকিস্তান বলেন, এদের সাথে জয় পাওয়া, রোনালদোর মতো একজন তারকা প্লেয়ার যখন তাদের টিমে, যেমন ব্রাজিলে এক্সপেক্টার নেইমার, আর্জেন্টিনায় মেসি, তেমন কিন্তু পর্তুগালে রোনালদো আছে, যে সেরাদের সেরা তালিকায় সে আছে। তো তারপরেও কেন এই দলটার ভিতরে এত সমন্বয়হীনতা, কেন এত মানে ইগো প্রবলেম,
কিভাবে কি জানি না, তবে তারা যদি এইগুলো কাটিয়ে সমন্বয়ের মধ্যে একটা ছন্দের ফুটবল খেলা উপহার দিতে পারে তবে অবশ্যই জয় পাবে। এবং উজবেকিস্তানের সাথে আমার মনে হয় না যে তাদের খুব বেশি বাধা বা দেয়াল হিসেবে উজবেকিস্তান তাদের সামনে দাঁড় হবে, কারণ তারা একটা সহজ জয় পাবে। মাসুদ ভাই, পর্তুগাল দলটার মধ্যে সমস্যা কি? আমি একটু আপনার এই প্রশ্নটা উত্তর দিচ্ছি, একটু পিছন থেকে আসি তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন স্কলানি গত ওয়ার্ল্ড কাপে তার প্লেয়ারদেরকে একটা কথাই বলছিল যে তোমরা বল মেসি পর্যন্ত নিয়ে আসো, বাকি কাজ মেসি করে দিবে। ব্যাপারটা এরকমই। এই ওয়ার্ল্ড কাপে দেখবেন যে টিবক্সের ভিতরে মেসিকে বল দেওয়ার ব্যবস্থা হচ্ছে, গোল হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে ঠিক সেম ঘটনা হচ্ছে না। সেটা হচ্ছে আপনি যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে থেকে বল তৈরি মানে ব্যবস্থা করে না দেন তাহলে তো আপনি তার কাছ থেকে কোনো আউটপুট পাবেন না। আপনি দেখবেন এনজো ফার্নান্ডেজ ডিবক্সের কাছে যাওয়ার পর নিজে কিক নিচ্ছেন, তার মানে কি বিপক্ষ টিমের যে গোলকিপার সে কনফার্ম যে এই ব্যক্তি গোল শুট নিবে, তাকেই মার্ক করে ফেলবে। তো আপনি যদি ওখানে ডিবক্সে গিয়ে যদি আপনি মেসি ক্রিস্টিয়ানো পর্যন্ত বল না দেন, আপনি গোল মেশিনের কাছ থেকে তো গোল পাবেন না। আসলে এই বল না দেওয়ার প্রবণতা পর্তুগালে কেন বেশি? পর্তুগালের আপনি গত ওয়ার্ল্ড কাপও দেখবেন যে পর্তুগালের আসলে একটা টিম হয়ে খেলার প্রবণতা আমি কম দেখছি। আপনি যদি কঙ্গোর দিকে তাকান, গত ম্যাচ তো কঙ্গোর সাথে ছিল যেটা হয়েছে, আপনি কঙ্গোর খেলাটা দেখেন, আফ্রিকান টিম কিন্তু এবার খুব ভালো খেলতেছে, হারতেছে, ড্র করতেছে, ঠিক আছে, কিন্তু ওদের বল রিসিভিং, প্লেসিং এবং অ্যাটাক সবকিছুই খুব দুর্দান্ত। এবং আমার মনে হয় পর্তুগাল টিমটা একটা টিম মনে হয় না কোনো দিক থেকে। একটা টিম হলে আপনি আউটপুট পাবেন। ফুটবল খেলাটা 11 জনের খেলা, এটা একজন দিয়ে খেলতে আপনি বেশি দূর যেতে পারবেন না। আপনি যদি 11 জন মিলে খেলেন অবশ্যই খেলাটা বের হয়ে আসতো। এর জন্যই পর্তুগাল গত ম্যাচটা একটা দুর্ঘটনা হয়েছে। আশা করছি এই ম্যাচ থেকে তারা একটা টিম হয়ে উঠবে এবং আমরা পর্তুগালকে অবশ্যই পরের রাউন্ডগুলো দেখতে চাই। বড় টিমগুলোকে সবাই চায় পরের রাউন্ডে, অন্তত আমরা সুপার 8-এ দেখবো ইনশাল্লাহ, যদি তারা টিম হয়ে খেলে। আর যদি এভাবে টিম না হয়ে গেলে তো আমার মনে হয় না 32-এর পর আগাতে পারবে। 32-এ তারা অবশ্যই যাবে, তারপরে যেতে পারবে না। পর্তুগালের যেই সমস্যাটা, সেই সমস্যাটা কাটিয়ে উঠে এই ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারে? ভাই যেটা বললো, যদি আসলেই তারা টিম হিসেবে খেলা দেখাতে পারে তাহলে ডেফিনেটলি যে পর্তুগাল একটা ভয়ঙ্কর টিম হয়ে উঠবে। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, আমি আর বাকি কোনো প্লেয়ারদের কথা নাই নিলাম, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আছে, যে একা পর্তুগাল একটা দল হিসাবে পৃথিবীর বুকে মানে সম্মানের একটা জায়গায় নিয়ে গেছে। একা পর্তুগাল একটা ফুটবল টিমকে মানুষ এখন চেনে যে পর্তুগাল একটা ফুটবল টিম আছে। সেখানে যদি টিম ওয়ার্ক থাকে অবশ্যই ভালো কিছু করবে। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ সাগর ভাই। দর্শক এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।